মানে আপনি যা বলতে ইচ্ছা করবে, আপনার যে মতামত ব্যক্ত করতে ইচ্ছা করবে সেই মতামত আপনি ব্যক্ত করবেন, আমি হচ্ছে সবসময় এটার পক্ষে। তো এটা বলেই নেওয়া যায় যে আপনার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হলেও আমি আপনার সর্বোচ্চ বাকস্বাধীনতার পক্ষে। সুতরাং আপনি আর কাউকে আপনার পক্ষে পান বা না পান, আমি আপনার কথা বলার স্বাধীনতার পক্ষে। এই প্রশ্ন যখন আমি করছি তখন আমি আপনার কাছে জানতে, মানে আমি যেটা খেয়াল করছি যে আমি বাকস্বাধীনতার পক্ষে হলেও এনসিপি বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি আসলে বাকস্বাধীনতার পক্ষে না। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? কেন? মানে আপনি চাইলে আমি উদাহরণটাও দিতে পারি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি? মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? প্রথমত এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। ফলত যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিকভাবে কোনো কম্প্রোমাইজ করব না। লাইক দ্যাট উনি যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়, এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুজ, নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেই সব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন? না, আমার সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা গেছে আমার অনেকগুলো বক্তব্য কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আর একটু নর্মালাইজেশন করা উচিত ছিল বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে, একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে, ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু পিছন থেকে বলি, যেমন ধরেন যে আমি জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয় না। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছে যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? অশ্লীলতার জায়গা না, এটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই। আমি যেহেতু বাকস্বাধীন, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, কিন্তু ভাবার জায়গা এমন কোন জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি তো কোনো তথ্য দেওয়া হয় নাই না, এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বুঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই ইঙ্গিতটা যে কাউকে আমি আপনার বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট, ইজ ইট ওকে? জি জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের আমি আপনাকে শোনাই, আপনি কি বলেছেন একটু প্রথম থেকে শোনাবেন। প্রথম থেকে না, বাজকা থেকে, কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য।
ইজ ইট ওকে? না, আমি আজকের মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরো পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল, টুট টুট টুট, এই শব্দগুলি বলাই হয়েছে উনার সালাউদ্দিনের জন্য। এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? না, এটা আমি বলতেছি, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা বিশ্বাস করে, কেন ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন এই ডেসপিকেবল টুট টুট শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না? করে না, অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন, এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি, কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত। এটা ফাহাম ভাই করতে পারে না, আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টারগুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে আমি ক্যারেক্টারগুলো বলবো কেন কেন বলেছি। না, আপনারে আমি বিশ্লেষণের জায়গায় আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন, যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুটুট টুটুট বলি এটা আমরা সবাই জানি। আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে? ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে, এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে? না, আমি এটা কখনো বলতে পারবো না। এই জন্য হলো আমি কি বলতে পারবেন না, আপনি টুট 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 দিয়ে বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা, এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে, ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে এখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি, এটার জন্য যদি আমি ভাষায় বুঝাইতাম, তাহলে তো আমি ফাহাম ভাই রেফারেন্সটা টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা, ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশে সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বইলা দেয়। এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আপনি জনাব তারেক রহমানকে বুঝনাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? মানে ধরেন আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার? না, আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। জাজমেন্টটা তখন আসে, একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, শ্রমিকদের থেকে যিনি এসেছিলেন, প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন। অথবা পৃথিবীতে অনেকজন আছে, তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন, মানুষ কি চাচ্ছে। দেখুন, আপনার এটা আমি যখন বলেছিলাম, বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি ওই সময় এইচএসসি পরীক্ষার্থী, এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানাইলেন যে ঠিক আছে, আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না, অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠাইলেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াটএভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী, যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলে ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসতে পারে। তাহলে আপনার ওইখানে কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও,
এখন যেই বাচ্চা পোলাপাইনগুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিলিটি সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই আপনিই বলেন। না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। মানে আপনি বলতেছেন যে এটার সাথে তো সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি পিএইচডি পাইছে, হ্যাঁ, সার্টিফিকেটের সম্পর্কটা কি? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপাইনগুলা ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপাইনগুলা অভ্যুত্থানের সময় হলো বুঝেই তো ফেসিবাদের বিরুদ্ধে। কে গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, জি অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী দিয়েছে, তো শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই। যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধ সম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ। না না, এটা শুধু পাশের কি সম্পর্ক? এটা শুধু পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে যদি বিকজ ইউ আর ভেরি প্রাউড যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে মাস্টার্স করে আসছেন, আর যারা এইচএসসি পাস মেট্রিক পাস। আপনি দেখেন একই ভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? না, আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা শিক্ষার্থীদের গালি দিবেন, এইচএসসি পাস আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আপনি বলছেন যে তার বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটাকে আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, সাথে সাথে পাশের কোনো সম্পর্ক নাই। পাস করার নিয়ে তাকে দেখছিলেন, পিএইচডি পাস করার পর রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু। না, আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, কিন্তু আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না। আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে। জি, তো সেইটা পাসের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আমি মাত্র 3টা দেশের উদাহরণ দিই, উদাহরণ দিই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না সেটা শুধু প্রেসিডেন্সিয়াল শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে না, প্রেসিডেন্সিয়াল শুধু প্রেসিডেন্ট। কিন্তু অথবা রাষ্ট্রীয় কোন জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে। অথবা আমি বলেছিলাম আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের কাছে কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলরের বইয়েরও নাই। সেখানে ম্যাকটার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে গিয়েছে আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। না, আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জাইমা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কেই গালি দিয়েছিলাম বা কি করেছিলাম। সেই জায়গাটা আপনার প্রবলেমটা কোথায়? জুবাইদা রহমান এবং জাইমা রহমান আনঅফিশিয়াল জায়গাগুলিতে গেলে আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে বলে দিবেন সেভাবে যাইতে হবে? না, কোনো সমস্যা নাই কোথাও যদি যায়। বাট আমাদের জায়গাটা হলো আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলের একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিস জায়গাটা আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম।
কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা উচিত। ওকে ফাইন, আমি আপনার এই কথার সাথে কিন্তু আমি আমার অনেকগুলি ব্যাপারে কথা বলবো বাংলাদেশের, আমি অনেকগুলি ব্যাপারে কথা বলবো তো তার হ্যাঁ আপনি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? বাংলাদেশের, আমি আপনাকে বললাম তো, ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম মিনিস্টার যাবেন, আমি আপনাকে যে না নাই থাকে না তো, প্রধানমন্ত্রী স্ত্রীর জন্য কোনো পজিশন পোস্ট থাকে না তো। না, আপনি এবং আপনার জুবাইদা রহমান একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি অফিস হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। এটা আপনার না, আমার কেন, সারা পৃথিবীর এটা নর্মস এ ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখুন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি, বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয়। ওকে ফাইন, আমি আপনার কথা জায়গাটা এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আপনি যাইতে পারে সিটিজেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে ওনা ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস? যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে ইউনূস যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলির সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন। তাহলে বিদেশে যাইতে সময় ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি অসুস্থ, এবং ওনার সাথে খেয়াল করছেন বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। আমার মনে হয় আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনাকে বাথরুমে সাথে যাইতে পারেন, প্রধানমন্ত্রী ফ্যামিলির সাথে। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনি যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসিটা আনবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাস করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম। যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসের জিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে কাজ কি? আপনার বক্তব্যটা বিভিন্ন জায়গা থেকে ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন। আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন
5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। 2026-এর ইলেকশনের কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা ফ্রি এন্ড ফেয়ার হয় না, ফ্রি এন্ড ফেয়ার হয় না। ওয়াকার সাহেব যাকে চাইছে নিতে হবে, ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছে, ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, সেই জায়গাটা থেকে আমি ধৈর্য রাখতেছি, আপনি কথাটার মধ্যে বলুন, মানে আপনাকে কথাটা বলতে হলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না, 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে। ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে অ্যাক্টিভ বলেন, মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি 5 তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে করেন যদি যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন। নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল। ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে। আপনি যদি বক্তব্যগুলো শুনেন, আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন। মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব করেছেন। সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে। বক্তব্য দেখবেন, এখানে একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন যে তারেক সাহেবকে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না। কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল। সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল। আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম। তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক, দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় আমি একটু পুরনো কথায় ফিরে আসি। তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব। আপনি দেখেন, আপনি কিন্তু একদম স্পষ্ট বলতেছেন ওই ব্যক্তি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন, আপনি যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল,
এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব। এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে। এখন আপনি তো সেখানে আমাদের জিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না যে গুমের বিচার, অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা এই ডিপ স্টেটের পার্ট, যেমন মিডিয়া, এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন। তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না। কেন আমি প্রশ্ন করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা হজম পাঠাইলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে। মানে উনি শুধু হজমই করে গেছে। উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না, অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছে শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না। এটা ইতিমধ্যে মির্জা ফখরুল, ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনি বলেন? না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, রাজপথ থেকে প্যাকেট ছাড়াও অনেকে গেছেন। আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়া অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়া অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কি প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথেই ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে। কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভালো লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। তো আমরা চাই না এটা থাকুক। আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী, আরেকবার আপনি বলতেছেন ওই একই বক্তৃতার মধ্যে আপনি বলতেছেন রাজপথে যত ঝামেলার পাকানোর চেষ্টা করতেছে এইটা হচ্ছে কি নাম জানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কি জানি, মাহাদি আমিন, উনার হলো নতুন করে খায়েশ হয়েছে শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য রাস্তায় পোলাপাইন নামাই দিছে মিলনকে পদত্যাগ করার জন্য। আমি বলবো সরকারের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। আপনি এই বক্তব্যটাকে একটু ইলাবোরেট করবেন কিনা, মানে মাহাদি এই পুরা আন্দোলনটা করাইছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য? হ্যাঁ, মাহাদি ভাইয়ের
আমি মনে করি যে যে এখানে তার একটা খাহেশ আছে এবং উনি শিক্ষা মন্ত্রণালয়ে অনেক স্পেসিফিক বক্তব্য দিয়ে থাকেন এবং ভিতরে এটা অনেকের মধ্যে আলোচনা আছে মাহদি ভাই এটা হতে চায়। এটা ইনফরমেশনটা আমার থেকে পাওয়া না, এটা আমি বিএনপির মধ্য থেকে পেয়েছি। বিএনপির ওরা আপনাকে মিলন ভাই বলতেছেন যে মাহাদি হইতে চাইতেছেন শিক্ষামন্ত্রী। কেন বিএনপি অথবা এনসিপি কি বিএনপি কি বিদেশে থাকে নাকি যে আমাদের সাথে আড্ডা গল্প না না, কিছু হয় না? আড্ডা গল্পের মধ্যে আপনাকে যে তথ্য দিল সেইটাই আপনি বিশ্বাস করলেন নাকি কোনো স্পেসিফিক মাহাদি এটা করছে দেখেন ও শিক্ষামন্ত্রী হইতে যাচ্ছে? কারণ আপনি খুব স্পেসিফিকলি বলতেছেন নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, আপনি একদম খুব স্পেসিফিক এবং উনি রাজপথে ডক্টর দেখেন কয়েকটা নিউজ কিন্তু কয়েকদিন ধরে আসতেছে, অনেকে আশা আকাঙ্ক্ষা আছে যে ক্যাবিনেট কখন সফল হবে, কে ডুববে কে বের হবে। ফলত এটা স্বভাবতই থাকে, এটা যে কোনো হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ইনার প্রতিদ্বন্দ্বিতা থাকে, আউটার প্রতিদ্বন্দ্বিতা থাকে। ফলত এই সরকারের মধ্যে অনেক ইনার প্রতিদ্বন্দ্বিতা, যেমন নুরুর ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, সাকিবের ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, এখন তো আবার আপনি আমাকে কোশ্চেন করবেন যে আমি জানি কিভাবে। ফলত একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার জায়গা থেকে তার কর্মীদেরকে বোঝানোর জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে এবং সেখানে অনেক মিনিস্টারের মধ্যে আবার নিজেদের ইনার স্ট্রাগল থাকে যে কে মিনিস্টারকে সরিয়ে আমি হইতে পারি কিনা, কে প্রধানমন্ত্রীর কাছে যেতে থাকে, পারে। মানুষ প্রমোশন চাইবে না, তো থাকে ওই ইন জেনারেল বিষয়টা নিশ্চয়ই এটা আপনাদের কাছে খুব যে আহামরি বড় কিছু মনে হয় এটা আমার না না, আপনি একজন মানুষের নাম ধরে বলতেছেন, বাচ্চাদের যে রাস্তায় নামানো হয়েছে, ঝামেলা করা হইতেছে, রাস্তায় পোলাপাইন নামাই দিছে, আপনি বলতেছেন সেটা হলো মিলনকে পদত্যাগ করার জন্য, কারণ জনৈক মাহাদি আমিনের শিক্ষামন্ত্রী হওয়ার খায় এসেছে। দেখেন এখানে মাহাদি আমিন ভাই তো ঢাকা 14তে ইলেকশন করতে চাইছিল, যেখানে তুলিয়াফা ইলেকশন করতে চাইছিল। এখন রাজনীতিতে দেখা গেছে আপনি কোথাও ইলেকশন করতে চান, আপনি প্রধানমন্ত্রী হইতে চান, ফলত আপনি হলো কিছু ফ্রেন্ড এলিমেন্ট পাঠানোর আপনি চেষ্টাই করবেন যাতে ওই লোকটা একটু বিপদে পড়ে, মুখটা একটু খারাপ হয়, তাহলে সে হতে চায়। আর বাকি এখানে কন্টেস্টরা বা কন্টেন্ডার কেউ নাই, একমাত্র মাহাদি আমিন আছে, উনি এটা হইতে চায়। উপদেষ্টা উনি অনেক জ্বালায় আছে, উপদেষ্টা হলে অনেক সুযোগ সুবিধা থাকে না, ফাইল টাইল সাইন করতে পারে না, জাস্ট একটু উপদেশ দিয়ে যায়। এটা আপনার এডুকেটেড গেস নাকি আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি মানে আপনার মনে হয় মানে ইজ ইট ওকে যে আপনার তথ্য না পাইলে বা আড্ডা না হলে আলোচনা না হলে তো আমি এটা কোনো স্টোরি, এটা ইতিহাসের কোনো স্টোরি বলতেছি না, যা চলতেছে এগুলো বলতেছি। আপনি আপনার কাছে কেন মনে হলো যে শিক্ষামন্ত্রী মিলনকে আপনার প্রোটেক্ট করতে হবে, মাহাদি আমিনকে থেকে আপনার রক্ষা করতে হবে, মানে এইটা কেন মনে? না, আমি মিলনকে প্রোটেক্ট করার কথা বলি না। মিলন ভাই যে ওই আগের কালে যেভাবে হলো জানালা দিয়া উকি দিয়ে দুর্নীতি বা নকল বন্ধ করছেন, ওই এডুকেশন এটা না। আমাদের কথা ছিল হোল এডুকেশন সিস্টেমটা যাতে হলো পরিবর্তন হয়, একটা সংস্কার আসে প্রথমত। দ্বিতীয় কথা হলো মিলন ভাই যেইভাবে এই জিনিসটা ট্যাকল করেছেন ওটা ট্যাকল দিতে পারেন না। এখন মিলন ভাই যেভাবে কাজ করতেছেন ওই কাজটাতে উই আর নট দ্য স্যাটিসফাইড, নট অনলি উই আর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেটা হলো আমার সামনে হচ্ছে ঢাকা আটে হলো আইডিয়াল কলেজের অধ্যক্ষ কয়েকজন চলে গিয়েছেন বা কয়েকজন আসছেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাসাবো থানার মুস্তাফিজুর রহমান হিরুকে বানানো হয়েছে, উনি হলো জবিউল্লাহ ভাই, যিনি হলো বিএনপির বক্তব্য আমি শুনছি। হ্যাঁ জবিউল্লাহ ভাই শ্যালক হিরু ভাইকে। তো ওইখানে হলো ওনারা পাচ্ছিল না, পরে হলো মানে আমাকে যেটা হলো টিচাররা জানিয়েছিল ওইখানের। তো পরবর্তীতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলতেছে আমি কি করবো। পরে মিলন ভাইকেও ফোন দিয়েছে, মিলন ভাই বলতেছে যে আমি কি করবো ভাই, এখানে আব্বাস ভাই আমার দূরে থাকা ভালো। ভাই এগুলো খুবই ওপেন সিক্রেট কথাবার্তা, এগুলো স্কুলের হলো ক্লাস 10 এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন ওইখানে। এবং বাচ্চারা যারা আন্দোলন করলো তাদেরকে আপনি বললেন যে পোলাপানটা ঝামেলা করতে মাহাদি আমিন নামাইছে, মানে বাচ্চাদের আন্দোলনের আসলে সেই অর্থে কোনো ইচ্ছা ছিল না, মানে যেহেতু মাহাদি আমিন আন্দোলন না, একটা হলো আন্দোলন তো বিক্ষুব্ধ করা হয়েছে, মিলন সাহেব ব্রয়লার মুরগি বলে তাদেরকে বিক্ষুব্ধ করেছেন এবং তাদের ইলজিক্যাল কিছু সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এটা যেমন সত্য, প্রত্যেকটা আন্দোলনে কিছু হলো বিভিন্ন স্টেক হোল্ডার ঢুকে পড়ে, এক একজনের এক একটা স্বার্থ। এখন দেখেন ওই স্বার্থ থেকে ফসলটা কে তুলতে চায়, ঠিক আছে মিলন ভাই গেল, তারপরে ফসলটা কে ঘরে পাইতে চায়, সেটা যিনি ফসলটা ঘরে পাইতে চায় সেটা যে ফসলটা ঘরে পাইতে চায়, এটা হচ্ছে আপনার ডিডাকশন হচ্ছে যে এটা মাহাদি আমিন পাইতে চায়, সেজন্য মাহাদি আমিন এই ঝামেলাগুলো করতেছে, এটা শস্যের ভিতরে ভূত। এবং আপনি শস্যের ভিতরে আরো ভূত দেখলেন, আপনি এরকম বললেন যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি, এইটা একটু ব্যাখ্যা করবেন, মানে মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও করলো যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন রাষ্ট্রপতি কে হইতো? মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে এবং মেজর হাফিজকে যখন দিয়েছে উনি যখন ওইখানে মেজর হাফিজ অটোমেটিকলি হইছেন, মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই, রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন, মানে স্পিকার না বানাইলে তো উনি হইতো না, মানে স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা
তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো মানে ওনার, আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটা কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে অনেক কথা আসছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। তো উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলো বিল যাবে এখানে, হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং পাওয়ার থাকে। আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে পারে বা জনগণের সেটা রাজনৈতিক নেতা হিসেবে সেটা আপনি অবশ্যই আমাদের রাজনৈতিক নেতা হিসেবে এটা বলবেন, কিন্তু মিলিটারির সাথে সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারিতে তার এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, আপনার কি বন্ধু বান্ধব? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব আড্ডা দিলেন, প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই, এই জন্য যদি প্রভাব পাইতো আমার যারা ব্যাচমেট তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আছেন। কিন্তু আমার কোনো প্রভাব নাই। এবং মেজর হাফিজের কথা যদি আমি বলি, মেজর হাফিজ রিটায়ার্ড হয়েছেন 70-এর মাঝামাঝি সময়, তার এখনো মিলিটারি। আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়োগ দিল রিটায়ার, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে। অবশ্য আমরাও সেটাতে বিশ্বাস করি, এরকম হলে খুব ভালো হতো, তাহলে অনেক দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যেত হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দ্য against the military. I am not against the military because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সেই জায়গাতে we salute them. মিলিটারির প্রতি ভালোবাসা বা আমি শুধু 2টা পয়সা দিই, আমি মানে 2 সেন্টস। সেটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবে কাজ করছেন তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হাফিজের আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি না আপনি আপনার মানে যখন একজন আর্মি পার্সন থাকে, সাধারণত যে কোনো সৈনিক বা যে কোনো অফিসার যখন অনেক সিনিয়র থাকে তাকে রেসপেক্ট করে। আপনি দেখেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া যে বিএনপি যে দলটা আছে, এটার প্রতি এখন একটা ক্যান্টনমেন্টের একটা ভালোবাসা কাজ করে। যেমন বেগম জিয়াকে ওনারা সম্মান করতো, কেন করতো? যে মেজর যে শহীদ জিয়াউর রহমানের কারণে। একই সম্মান তো তোদের রসনের সাথে পাওয়ার কথা ছিল, পাইছেন? এখন সম্মানটা হলো কে কোন ক্ষেত্রে দিয়ে নিয়ে ব্যবহার করে সেই জায়গাটা থাকে। নট বিকজ তিনি সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বেগম জিয়া সম্মান পান নাই। আমার মতে বেগম জিয়ার জন্যই সম্মান পাইছেন। সেনাপ্রধানের স্ত্রী রসের সাথে ছিলেন। এটা সর্ব জায়গায় থাকে। ধরেন আপনি এক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, আপনারা একসাথে কলিগ কাজ করেন, পরবর্তীতে আপনি যখন বলবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি আর আচ্ছা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সো ওইখানে একটা বন্ডিং থাকে। মিলিটারি বলা হয়ে থাকে আর্মি ইজ অলওয়েজ দ্য আর্মি, ঠিক আছে? উনি নন সার্ভিস হোক সার্ভিস হোক, তারা ওই ধরনের তাদের একটা বন্ডিং আছে। আমি এটাকে রেসপেক্ট করি, কারণ এই ধরনের বন্ডিং থাকলে যারা এক্স হয়ে যায় তাদের এক্সপার্টিস গুলো কাজে লাগানো যায় এবং এটা সামগ্রিকভাবে। আমি ওই জায়গাটা থেকে বলেছিলাম। তো ফলত এখানে ধরেন আমরা মানে আগের যে প্রশাসন ছিল অনেক জায়গাতে দেখা গেছে যে নন সার্ভিস থেকে, ধরেন আপনি প্রশাসনের নাই অথবা প্রশাসনে কাজ করে নাই, এই ধরনের একজনকে আপনি হলো প্রশাসনের ক্ষেত্রে যে মুখ্য সচিব বা কিছু তৈরি করে দেখবেন, এটা ডিসফাংশন কাজ করে। ডিসিরা এসপিরা বা অন্য যারা আছে তারা কথা শুনতে যায় না, ও কি বুঝে এভাবে বলবে, ও কি এই ব্যাচের বা আমাদের এই ইনস্টিটিউশন সম্পর্কে কিছু বুঝে? অথবা এই যে ডাক্তাররা আন্দোলন করতেছে, যখন আপনি অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে ডাক্তারদেরকে পলিসির ক্ষেত্রে চাপায়া দিচ্ছেন যে ডাক্তাররা এটা এইভাবে করতে হবে, কিন্তু ডাক্তাররা তখন বলে ওঠে যে আমার এই ধরনের প্রয়োজন, উনি এটা কি বুঝে? ফলত যখন ধরেন একজন
যে স্বাস্থ্য অধিদপ্তর বা কোনো ক্ষেত্রে যখন একটা ডাক্তার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এটা একটা অ্যাফিনিটি থাকে। এই অ্যাফিনিটিটা হলো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। এটা হলো পৃথিবীর না, আমি আমার মনে হয় যে মানে এই ব্যাপারে যখন কোনোদিন সুযোগ হবে আপনি যে পেশাগত জায়গা থেকে যে বর্ণনা দিলেন সেইটার বিপক্ষে আমি 3000 প্রমাণ দিতে পারবো যে ডাক্তারদের এই এফিনিটির বিপক্ষে সবচেয়ে বেশি দাঁড়াইছে, যার জন্য আগের ডাক্তারের পজিশনে অনেক ভালো পজিশন পাইছে তাকে সবচেয়ে খারাপ পজিশন দেওয়া, অধ্যাপকদের বিরুদ্ধে দাঁড়াইছে, সাংবাদিকরা আপনি আবার আর্মিদের সবচেয়ে আপনি আবার ভুল করতেছেন। আমি যে জায়গাটা হলো কথা বলতে চাইছি, যেমন স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ডিজি হয়ে থাকে বা স্বাস্থ্য অধিদপ্তর যিনি যারা পলিসি মেক করে, ধরেন আমাদের পলিসি মেক করে সাংবাদিকতার একজন নন সাংবাদিক, আপনার বলো কিভাবে বাংলাদেশের সাংবাদিক? না, এটা আমি অনেক সাংবাদিককেও পলিসি মেক করতে গিয়ে খুব খারাপ পলিসি মেক করতে দেখছি। আর আমি বলতেছি না, আমি আপনার কথা আমি বুঝতে পারছি পাটোয়ারি, আপনার কথা যেমন হলো এখানে যেমন আলী রিয়াজ স্যার তো হলো ল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু হলো বাংলাদেশের হলো ওয়ান অফ দা, উনি হলো কনস্টিটিউশনে খুব ভালো বুঝে। কেমনে বুঝছেন আপনি ভালো বুঝে? আমি কথা বলেছি অন্য বাংলাদেশে যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছি, তাত্ত্বিক জায়গাটা ওনার মনে হচ্ছে আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং, আপনার কাছে খারাপ হতে পারে না। আমি খারাপ ভালোর কথাই বলতেছি না যে আপনি কেমনে জাজ করলেন, মানে আমি একটা কথা বলি আর কি, এটা একটা গুঁড়ো কথা। আপনি কেমনে বুঝছেন মানে আপনাকে যদি, যেমন আমাকে যদি এখন কয়েকটা পাথরের খণ্ডের মধ্যে থেকে একটা হীরা খুঁজে নিয়ে আসতে বলে, আমি যেহেতু হীরা চিনি না, আমি ওই পাথরের খণ্ডটা থেকে হীরা বাইর করতে পারবো না। আপনি যদি কনস্টিটিউশনে অনেক সাউন্ড হন, কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আলী রিয়াজ স্যার কনস্টিটিউশনের সাউন্ড। আমি সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি, আপনি কেমনে বুঝছেন? কারণ আমি কনস্টিটিউশনালি সাউন্ড যাদেরকে আমি মনে করি, যাদেরকে কথা আমি আগে শুনছি, কাউকে আমি আলী রিয়াজ স্যার আমার সরাসরি শিক্ষক, তাকে কনস্টিটিউশন খুব ভালো বোঝেন বলতে শুনি নাই, একজনকেও না। ও আচ্ছা, এখন আমি তো বুঝি না, আমি তো আর এই সার্টিফিকেট দিতে পারবো না। এই সার্টিফিকেট যেহেতু আপনি দিচ্ছেন, আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কনস্টিটিউশনাল এক্সপার্ট কাকে ভালো? আমার বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম সাহেব ছিলেন, যিনি কনস্টিটিউশনাল ল বাংলাদেশ লিখছেন। কারেন্টকে আমি তো বললাম যে আমি তো অত ভালো সংবিধান বুঝি না যে আমি বুঝতে পারবো যে সংবিধান বুঝে, তাহলে আমাকে মানতে হবে কার কথা? যিনি আইন এবং সংবিধান নিয়ে প্র্যাকটিস করেন, ধরেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ধরেন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন, আমি ওনাকে সাজেস্ট করেছিলাম, সৈয়দ রেফাত আহমেদকে আমি খুঁজে বের করছিলাম। আপনি রেফাত সাহেব, সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন যে প্রফেসর আলী রিয়াজ কনস্টিটিউশন বোঝেন, তাহলে আমি মাইনা নিতাম যে হ্যাঁ কনস্টিটিউশন বুঝছেন। বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন বিচারপতি জুবায়ের, উনি যদি বলতেন যে ওই আলী রিয়াজ সাহেব ভালো কনস্টিটিউশন বোঝেন, আমি মাইনা নিতাম। যারা এই যে আক্তার ইমাম সাহেব আছেন, শাহাদিন মালিক আছেন, যারা এটা নিয়ে প্র্যাকটিস করতেছেন, তারা যদি বলতেন আমি মাইনা নিতাম। আমি কি আপনার প্রশ্ন জবাব দিতে পারলাম? পারলেন, কিন্তু ওনারা জুলাই সনদ বা রিফর্ম, বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল মৌলিক পরিবর্তন হওয়া দরকার, ওই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারলেন না। মানে আচ্ছা ঠিক আছে, সেটা আরেকটা তর্ক। আমি একটু ফরেন পলিসিতে আসি। আপনি বাংলাদেশের ফরেন পলিসির যে জায়গায় যে জায়গায় বাংলাদেশের ফরেন পলিসি যারা প্রণয়ন করতেছেন তাদেরকে আপনি অবুঝ দেখতেছেন এবং সেইটাকে আপনি খারাপ মনে করতেছেন। সেই ফরেন পলিসিটা হচ্ছে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। আপনি এটারে ব্যাখ্যা করতেছেন পাগলের কোনো শত্রু থাকে না। পৃথিবীর একটি দেশ আপনি দেখাইতে পারবেন ইসরায়েল ছাড়া যে ফরেন পলিসিতে কাউরে শত্রু হিসাব করে কথা বলেন? আওয়ার কনস্টিটিউশন আমরা তো বলি আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। কিন্তু আপনি বলছেন পাগলের মতো কথা। কিন্তু গত 17 বছর আপনি বলেছেন কেন যে ভারত রাষ্ট্র চালাচ্ছে, ভারতের সাথে আপনার সম্পর্ক নাই, ভারতের বিরুদ্ধে আপনি হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন, কেন বলেছেন আপনি? বুঝি না কেন বলেছেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। কার কথা বলেন? আপনি যদি বিএনপির, আমি যদি বিএনপির কথাই বলি, বিএনপি তো গত 17 বছর হলো বাংলাদেশের সেই অনেক আগ থেকে হ্যান করে ফেলবেন, ত্যান করবেন, তাহলে আপনি ভারতের সাথে কেন শত্রুতা সৃষ্টি করেছেন? আমি বলি না যে বন্ধুত্ব করতে হবে, আপনি দুনিয়ার সব পক্ষকে খুশি রাখতে পারবেন না। আপনার একটা পক্ষে যখন আপনি অ্যাডভান্টেজ পাবেন, অপর পক্ষে আপনার কিছু লুজ হবেই। কিন্তু আপনি যখন নিয়ম বানাবেন যে ঠিক আছে সবাই পৃথিবীতে ইকুয়াল, কিন্তু ভারতের সাথে শত্রুতা করছে বিএনপি ক্ষমতা থাকতে, আমার এরকম কোনো জানা নাই। আপনার কোনো কিছু জানা আছে এরকম? আমি ক্ষমতা বলি না, আমি 17 বছর বলছি। না, বিরোধী দলে থাকলে বিরোধী দলে থাকলে শেখ হাসিনাও ইন্ডিয়াতে গ্যাস রপ্তানি হইতে দেয় নাই।
ভারত বিরোধী থাকলেও পরে বিএনপি সরকারের- চাইছিল মানে আপনি যে চাইছিল কথাটা বলেছিলেন জি। যে সবার সাথে খুবই সুন্দর সুন্দর একসাথে করে আপনার কোথাও অ্যাডভান্টেজ আসলে কোথাও ডিসঅ্যাডভান্টেজ আসবে, কোথাও একজনের স্বার্থ ভালো হলে ফরেন আরেকজনের পলিসিতে স্বার্থ আমরা ক্ষুণ্ণ বলবো হবে। যে অমুক আমার শত্রু আর কেউ বন্ধু না, নাইলে আমাকে পাগল বলবো না, আমরা তো কাউকে বলি নাই যে আমাদের কেউ বন্ধু বা শত্রু। আমরা কাউকে চিহ্নিত বলছেন যে করেছি। এই ফরেন পলিসি না, সেটা পাগলের কাজ। কোন দেশকে কোন দেশের আমরা কথা আমি শত্রু বলি চিহ্নিত না, করেছি? আপনি বলছেন না, পাগল। কিন্তু আপনি পাগল। যদি একটা দেশকে একটা পকেটে ঢুকানোর চেষ্টা করেন তাহলে আপনি কি করবেন বলেন? মানে একটা আপনি যদি একটা দেশকে দেশকে- একটা পকেটে ঢুকানোর চেষ্টা করে, আমি যদি সত্যি আমরা- মনে করি যে এটা- একটা এটা দেশ কখনোই- একটা দেশের আমরা যুদ্ধ, বলবো আমি আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব তার রিলেশন সঙ্গে। থাকা সম্ভব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব না। এটা বাংলাদেশের এখন যে পরিস্থিতি আছে, দেখেন আমাদের 3 দিক দিয়ে ভারত ঘেরাও করা। একটা হলো আমাদের ওপেন প্লেস আছে, সেটা হলো বে অফ বেঙ্গল। সেখানে বে অফ বেঙ্গলটাতে আমরা চাই না হলো নতুন কোনো পরাশক্তির এখানে হলো জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে কোনো সংঘাতের সৃষ্টি হোক। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য সায়েন্স টেকনোলজি শেয়ারিং এ আমরা আছি, স্টুডেন্ট পাঠাচ্ছি, তারা আসতেছে। আপনি যখন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে একদিকে চলে যাবেন এবং সেখানে হলো ফুল জিনিসটা একজনকে ওপেন করে দিবেন উইদাউট এনি কন্ডিশন, অথবা আমাদের স্বার্থটা না দেখে, সেখানে তো অবশ্যই আমরা কথা তুলবো। আপনি মানে টোন কি হইতে পারে সেটা তো আমাকে কথা বলে না। না, আমি শুরুতে বলেছিলাম আপনি কিন্তু জনাব পাটোয়ারি, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনার মতো করে দিতেছেন, কিন্তু আমি আশা করি যে আপনার মতো এরকম একজন ইন্টেলিজেন্ট এবং বাগ্মী আমাকে সরাসরি প্রশ্ন উত্তর দেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফরেন পলিসি, ফরেন ইয়েস নো তো বলা দরকার নাই, যে আপনি আবার আরেকটা কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাইছি আমাদের ফরেন পলিসিটা হচ্ছে সকলের সঙ্গে, মানে কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুতা, সেইটাকে আপনি বলতেছেন পাগলের সাথে আপনি তুলনা দিচ্ছেন। আমাদের ফরেন পলিসিটা কি হওয়া উচিত আসলে? মানে এটাই ফরেন পলিসি হওয়া উচিত এবং সেটাই আপনি করেন। তাহলে আপনি তো সেটা করছেন না। আপনি তো বলতেছেন যে এইটা করা উচিত, সেটা বলতেছেন না, আপনি বলতেছেন সকল কাউরে শত্রু না বলাটাই পাগলের লক্ষণ। সকলের শত্রুতা আপনি সেই জিনিসটা করতেছেন না, আপনি একটা দেশের পকেটে ঢুকে যাচ্ছেন, এটা তো ঠিক না। আপনি বলেন যে আপনি তো যে জিনিসটা আপনি ফরেন পলিসিতে বলতেছেন সেটা আপনি করতেছেন না, সেইটা হলো একটা কথা, কিন্তু আপনি বলতেছেন সকলের সঙ্গে বন্ধুত্বের পলিসিটাই পাগলের পলিসি। না, আমি ওই পলিসি নিয়ে কথা বলিনি। আমি বলেছি যে আপনার তো না, আমি আমি কনস্টিটিউশনাল পলিসিতে কথা বলি না, আমি কনস্টিটিউশনাল পলিসিতে বিশ্বাস করি। ইভেন আমরা যখন কনস্টিটিউশন পরিবর্তন করবো, যা নতুন করে রিরাইট লিখবো, আমরা এটাই রাখবো, আমরা সবার সাথে সম্পর্ক সুন্দর রাখবো। যখন আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করেন, তখন আপনার এখানে সব কোয়ালিগের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এটা হলো অফিস ইথিক্স, যে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো বিহেভ করতে। কিন্তু তার অফিস থেকে যখন আপনি নামবেন, দেখবেন কারোর সাথে আপনি বাসায় যাচ্ছেন, কারোর সাথে কফি খাচ্ছেন, আপনার একটা হৃদ্যতা সম্পর্ক পুনর গড়ে উঠে। তো সবকিছু তো আপনার রিটেন ভাবে হয় না। আমার আনসারটা পেয়েছেন, আমি আরো আমি জানি না, মানে আমি হয়তো আপনি তো আনসার দিলেনই, বেশ কয়েকবারই দিলেন, আমি বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি প্রসঙ্গ আমি কি আরেকবার চেষ্টা করবো নাকি এটা স্কিপ করবেন? একই কথা বারবার বলতেছেন, তাহলে তা আমারই বোঝার মানে সীমাবদ্ধতা। আপনি তো একই কথা বারবার বলতেছেন, আপনি তো এক কথাই বলতেছেন। আমি প্রশ্নটাকে একটু আরেকটা জায়গায় আনি আর কি। সেইটা হইলো যে ভারত প্রসঙ্গে যেহেতু আপনি কথা বলতেছেন, আপনি গিলে খাওয়ার কথা বলতেছেন, আপনি 1971 সাল থেকে 2026 সাল আজ অবধি আপনি ভারতের সাথে করা কোন চুক্তিগুলি খারাপ এবং কোন চুক্তিগুলি বাতিল হয়েছে সেটার কথা কি আপনি বলতে পারবেন? আমি কনটেক্সটটা বলি। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালে একবার বললেন ভারতের সাথে 10টা চুক্তি আমরা বাতিল করছি। সেইটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন টাটারলি ফলস, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয় নাই, কোনো সরকারি কোনো চুক্তি আসলে ভারতের সঙ্গে বাতিল করে নাই, এখন পর্যন্ত করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে যে আন্তর্জাতিক সিদ্ধান্তটা সবার আগে নিয়েছেন সেটা হচ্ছে আদানির টাকা পরিশোধ করা এবং ভারতের চুক্তিগুলিকে এজ ইট ইজ নিয়ে যাওয়া। তাইলে আপনি বা আপনারা যারা ওই সরকারকে আমাদের সরকার বলতেছেন, আপনাকে আমি দেখতেছি 2 দিন আগের বক্তৃতাও ওই সরকারকে বলতেছেন আমাদের সরকার, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আপনারা যে কোনো চুক্তির কোনো পরিবর্তন করেন না, কোনো চুক্তি সামনে আনেন না, কোনো চুক্তি বাতিল করেন না? ওই সরকারটা শুধু আপনি সবারই সরকার ছিল, সবাই ওটাতে হলো মেনে নিয়েছিল, কোনো দল নাই যে বাংলাদেশে মানে নাই, এবং সবাই ওই সময় খুব স্বতঃস্ফূর্ত ছিল। পরবর্তীতে কেউ যদি পোস্ট না পাইছে, অনেকে যারা এক্সপার্টিস আছে বলছে সরকারের উপদেষ্টা হইতে হবে, ওইটা একটু রাগান্বিত হয়েছে। কেউ বলছে যে আমি হলো এই মন্ত্রণালয়ে যাবো, অমুক জায়গায় সচিব হইতে চাই, এই কাজ করতে চাই। ফলে তো অনেকে বিভিন্নভাবে বিক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছিলেন, সবারই ইন্টারেস্ট ছিল। আমাদের কাছে অনেকে যোগাযোগ করছে, মনে করছে যে আমরা খুব পাওয়ারফুল, এই অর্ডার নিয়ে আসতো, ওই অর্ডার নিয়ে আসতো, সবগুলো রেখে দিতাম টেবিলের নিচে, বা এই ক্ষমতা আমাদের নাই। আমাদের সরকার বলতেছি গণঅভ্যুত্থানে একটা সরকার হয়েছিল, এই সরকার কিন্তু পুরো জনগণের সরকার। আমি যদি নিজেকে জনগণ চিন্তা করি, সেই জায়গাটা আমি বলেছি এটা নট দ্যাট এনসিপি সরকার। অনেকে পরে ওন করে নাই, আমাদের দায়বদ্ধতা ছিল ওন করেছি আমরা, কারণ আমরা কমিটমেন্ট থেকে লড়তে পারি নাই, সেই জন্য বলছে আমাদের সরকার।
কিন্তু এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবে উনি কেন বাতিল করে নাই, যেমন আমাদের মহেশখালী না মানে ইউনূস সাহেব বলতে পারবেন না, ইউনূস সাহেব বলতে পারবেন না? বেশি যিনি মন্ত্রণালয়ে কাজ করে উনি বলতে পারবেন। এখন আপনি যদি বলেন যে মানে আমি পার্সোনালি ভালো জানে, হ্যাঁ অবশ্যই তারেক রহমান ভালো জানে, আমি সবকিছুর জন্য তারেক সাহেবকে রেসপন্সিবল মনে করি ফরেন পলিসির ক্ষেত্রে রেসপন্সিবল অবশ্যই রেসপন্সিবল মনে করি। যদি আনসার পাইতে চান তাহলে হলো মনে হচ্ছে যে ওই সময় তৌহিদ ভাই এটা ভালো বলতে পারবে। তৌহিদ সাহেবকে আমি কোট করছি, তৌহিদ সাহেব বলছেন একটি চুক্তিও বাতিল হয় নাই, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার মানে যে জায়গা সেটি 2025-এর 22 অক্টোবর উনি বলতেছেন যে উনি ফেসবুকে স্ট্যাটাসে যে কথা বলছেন সেই কথা ঠিক না। এটা তো তাহলে তাদেরকে অ্যাক্স করুন। এখন ওনাদের ওইখানে কি হয়েছে ওই ক্যাবিনেটেও আমি ছিলাম না, আমি হয়তো খোঁজ নিলে জানতে পারবো। এখন যদি আমি আসিফ মাহমুদ হতাম তাহলে উত্তর দিতে পারতাম যে তৌহিদ সাহেব এটা বলছে, অথবা আমি তৌহিদ সাহেব হলে আমি উত্তর দিতে পারতাম আসিফ সাহেব এটা বলছে। এই জন্য আমি তো দুজনের কেউ না, আমি কিভাবে এটা উত্তর দিব? দর্শকদের মধ্যে থেকে অনেকে বলতেছেন আজকে দর্শকদের মতামত কেন নিতেছেন না, তো দর্শকদের একটা পার্ট বলতেছেন যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পেয়ে প্রশ্ন করতেছেন। ভাই ভয় তো আমি, আরেকজন বলতেছেন যে আমি 100% নিশ্চিত, বা অনেকেই 100% নিশ্চিত যে আমি খালেদা আজকে বিএনপি থেকে টাকা নিয়েছে। ফেয়ার এনাফ। আমি একটু জামায়াতে ইসলামের প্রসঙ্গে একটু যেতে চাই। সেইটি হচ্ছে দাঁড়ান আমি একটু ছবি তুলে রাখছিলাম আপনার ঘটনা, মানে আপনার খালেদ ভাই আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি করেন। জি আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ইনকাম সোর্স, আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন? ঠিকানার মালিককে বা কিভাবে, মানে অন্য জায়গাতেও ধরেন আমরা সালমান এফ রহমান আগেরটা জানতাম, অথবা নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, অথবা মেঘনা গ্রুপের 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। আমাকে আজকে একজন জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু জানলে তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি বলি ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে এটা মালিককে এটা বলা যাবে এম শাহিন, ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা সিস্টার কনসার্ন। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন, বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এই মালিকানা দিয়ে এটা করছে, এই মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমানের, শুনেন সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি গতবার বলছেন আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শুনেন সালমান এফ রহমানের ডিসটর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন। যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান, আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তুলে পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন টপ 10টা টেলিভিশনের মতো অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে, আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি আপনাকে এর আগের বার আপনি কোন প্রসঙ্গে বলছিলেন সেটা আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন, এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিমকোর পয়সাতে চলেন বা বেক্সের পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল যদি এই কথা আমি আপনাকে বলি, না এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথাই হলো না। যদি এই কথা আমি এটা কেটে, এটা কোনো কথাই হলো না ভাই, এইসব কথার বাজ আমারে দেন না, এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক, না সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল সেইটা আপনাদের কাছে ভাই।
আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাওয়েভার আমি আপনাকে ওই যে একটু জামাতে ইসলামীর ব্যাপারে যেটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের উপরে হামলা বা আক্রমণ হওয়ার পরে জামাতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে, এটা হচ্ছে মনিরা শারমিন, উনি স্ট্যাটাস দিয়েছেন এর পরপর প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারি জন্ম দিয়েছেন সেটাই জুলাই মাসেই ছিল। এই ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি ছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপি রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকমের অসুখ না। জনাব পাটোয়ারি, আপনিও কিন্তু জামাতে ইসলামের, আমি দেখতেছিলাম অক্টোবরের শেষ সপ্তাহে আপনি জামাতে ইসলামীকে অনেক সমালোচনা করেছেন এবং আপনি বলেছেন যে জামাতে ইসলামের সাথে গিয়ে কারো কোনোদিন কোনো ভালো হয় নাই। আপনি কি এখনো এই ব্যাপারটা মানে, এবং মনিরা শারমিন এটা সরাসরি বললেন, আমি দেখলাম টক শোতেও এনসিপির নেতারা অনেকেই জামাতের এই ভূমিকা নিয়ে অনেক কথা বলেছেন, স্পেশালি আপনাদের আক্রমণের পরে অনেকে বলেছেন যে এই আক্রমণটা আপনাদের উপরে হতে পারতেছে কারণ জামাতে ইসলামী হচ্ছে আপনাদের সাথে এই পদযাত্রাটা আপনাদেরকে একা করতে হচ্ছে। জুলাই পদযাত্রা তো সবার, তাহলে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে না কেন? একটু যদি বলতেন, এটাই আমার আজকে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা যেটা, দেখেন আমিও একটা সময়ে কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি করেছিলাম। মানে আমার যখন ছোটবেলা বই পড়ার ইচ্ছা হইতো তখন আমি বইগুলো পড়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আদর্শিকভাবে পরিবর্তন হয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারণ আমি সেই সময় হলো অন্য কোনো সংগঠনের দাওয়াতই পাই নাই বা এঙ্গেজ হওয়ার সুযোগই পাই নাই, মাদ্রাসায় পড়াশোনা করছি না। পরবর্তীতে যখন পরিবর্তনটা আসছে আমি কিন্তু পরিবর্তনের জায়গাটা পরিবর্তন করছি না। আমি কিন্তু আজকে এনসিপি করতেছি। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম। সেটা আল্লাহ জানেন যে যাইতে পারতাম নাকি যেত। কিন্তু আমি আদর্শিকভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে। আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি। আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওটা করতে চাই। ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন আদর্শিক জায়গা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সে দেখেন জাতীয়তাবাদী যে পলিটিক্সটা, জাতীয়তা পলিটিক্সের জায়গাটাই কিন্তু বিএনপি বলে যে এটা একটা আদর্শিক জায়গাতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এটা করে না। কারণ বাংলাদেশি যে পলিটিক্সটা সেটার মধ্যে তারা কখনো মাদ্রাসা সেক্টরকে একভূত করতে পারে নাই, হিন্দু ভাইদেরকে একভূত করতে পারে নাই, নারী শ্রমিকদেরকে একভূত করতে পারে নাই। যেটা আইডিয়াটা আকারে খুবই সুন্দর ছিল। তো আপনি যদি একটা আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন বা আইডিয়ার জায়গা হলে আপনি ক্রিটিক করেন, একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার যে অবস্থা, এই অবস্থাটা আমরা পড়তে চাই না। আসলে এই অবস্থাটা চলে এসেছে, আমরা বাধ্য হয়ে এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সংস্কারে রাজি ছিল না। ফলত আমাদের সামনে কন্ডিশন ছিল যে সংস্কারে রাজি হবে আমরা তাদের সাথে যাব এবং এই নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করবো। সেই জায়গা থেকে এখন এসেছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন যে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের যে মোরাল টার্পিচিউডের যে জায়গাটা, মোরাল টার্পিচিউডের জায়গাটা, এটা জামায়াত ইসলামী ভালো উত্তর দিতে পারবে। আমাদের কেউ যদি মোরাল টার্পিচিউডের জায়গাটা আমি উত্তর দিতে পারতাম, এবং আমি মনে করি যে মোরাল টার্পিচিউডের জায়গাটা যদি কেউ এই ধরনের ইসলামের কথা বলে এবং একটা সুন্দর শৃঙ্খল রাজনীতির কথা বলে তাদের যদি হয়, সেখানে অবশ্যই তাকে হলো স্যাক করা উচিত এবং তার রাজনীতির জায়গাটা থেকে তাকে সরিয়ে যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে আসা উচিত। এটা হলো ওই ক্ষেত্রে ঘটনার প্রেক্ষিতে হলো আমার বক্তব্য। ওকে, আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি তুলেছে জামাতে ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 40% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা 60% মনে করছেন যে না এটি সঠিক নয়। 11,000 ভোট দিয়েছেন। আমি দর্শকদের একটা প্রশ্ন আপনার জন্য নিব। দর্শকরা একটা প্রশ্ন আপনাকে অনেকবার করেছেন, সেই প্রশ্নটা যদি একটু অবশ্যই। দর্শকদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান ডিল নিয়ে জনাব পাটোয়ারি সাহেবের অবস্থান, ওনার দলের অবস্থান, ওনার জোট প্রদানের অবস্থান স্পষ্ট করতে বলবেন প্লিজ। আমিও এই ডিলটার কথা বলতেছিলাম যে 9 তারিখে ডিলটা সাইন করা হয়েছে, 12 তারিখে ইলেকশন হওয়ার মাত্র 3 দিন আগে। জি, দেখেন ওই ডিলটার মূল এজেন্সটা ছিল যেহেতু আমরা হলো ওইখানে এক্সপোর্ট করে থাকি, এবং যখন এক্সপোর্ট করে থাকি আমাদের লেটস সে 100 টাকার গুডস, তো ট্রাম্প সরকার বললো যে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করে থাকো যে র ম্যাটেরিয়াল, সেটা যেহেতু চায়না অথবা অন্যান্য দেশ থেকে কালেক্ট করে থাকো, তুমি আমার থেকে এটা কালেক্ট করো। সেই জায়গাতে ঠিক আছে, তাহলে ওই জায়গাতে একটা ডিল হয়েছে। এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের ফুল নলেজে কোনো কিছু আমাদের কাছে আসে নাই। ইদানিং আমাদের সাথে বিভিন্ন তাদের সাথে মিটিং হচ্ছে, কথা হচ্ছে। আমরাও তাদেরকে জানিয়েছিলাম যে আমরা এটা কনসিডারেশনে আছি, ভবিষ্যতে আমরাও দেখবো যদি সেখানে সংস্কার অথবা অনেক কোনো বিষয় থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে তখন আমরা যে কোনো চুক্তিতে যাইতে পারি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী আমরা চুক্তিটা আপনাকে দেখার সুযোগ, আমি আমাকে যদি অনেস্টলি আমি ফুলটা পড়ার সুযোগ পাই নাই, তবে আমার কাছে পেপারটা এসেছে, আমি কিছুটা অংশ পড়েছিলাম। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে স্টিল উই হ্যাভ টু কনসিডার অন দ্যাট ম্যাটার পজিটিভ। আরো আমাদের এটা তো কিছু জিনিস ভালো আছে, যদি এটাতে একটা রিরাইটিং এর সুযোগ থাকে বা সেই জায়গায় আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশও লাভবান হবে, তারাও লাভবান হবে।
কয়েকটা ক্লজ আছে যে এত পর্যন্ত এই ধরনের এই কন্ডিশনগুলো প্রবলেমেটিক, ওই উইদাউট কন্ডিশনগুলি প্রবলেমেটিক, এটাকে আপনারা দলের মধ্যে আলোচনা করেছেন বা এটার মধ্যে আপনারা পজিশন নিচ্ছেন কিনা? আমরা 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 আলোচনা করেছি, আমরা দলীয়ভাবে এখানে এখনো ক্লিয়ারের আমাদের সময় আসে নাই, স্টিল আলোচনা হলো অনগোয়িং সব দলের সাথে। আপনি দেখেছেন চুক্তিটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মানে আপনারা সময় পাচ্ছেন না চুক্তিটা দেখা। ওই সময় চুক্তিটা হয়েছিল না, ওই সময় শেষ থেকে अवेलेबल চুক্তিটা আর কি ওয়েবসাইটে বা না, ফেব্রুয়ারির মাস থেকে যখন अवेलेबल, ওই সময় যখন চুক্তিটা করা হয়েছিল আমাদেরকে ওই চুক্তি সম্পর্কে জানানো হয় না, अवेलेबल ক্লিয়ার করা হয়েছে। মানে আপনারা নিজেরাও একটু দেখতে পারতেন তো ইচ্ছা করলে। হ্যাঁ আমরা হ্যাঁ, আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে পোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা গেছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডার নেন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনার সুযোগ আসে নাই, সরকার ডিরেক্টলি করেছে। পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারে যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি, সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গা আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আসে। এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশনগুলো প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করব। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। কেন ভাই, আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাটলিস্ট এই জায়গাটা আমেরিকার কাছেও আমরা, আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে। আমেরিকার আমি তো বললাম আমি পড়েছি, সেখানে কন্ডিশনগুলো আমাদের পছন্দ হয় নাই। সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে। সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে, মানে আপনাদের সরকার করেছে, সেজন্য সেখানে আমি তো বলেছিলাম সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল। ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল। তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি দেখা গেছে। আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত। এটা আমাকে প্রথম বললো কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা যা কিছু করছে এই বিএনপি সরকার সেইগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে। এবং এনসিপি জামায়াতও, উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরা প্লটটা, এই প্লটটার একটা পার্ট। এটা এই আপনাদের কেউই বলছেন যে, মানে আমি মনেও করতে পারবো আসলে একটু পরে আমাদের অনুষ্ঠানেই বলছি, যখন আমরা বলছেন যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ইন্টারাকশনে যাই, কথা বলি, আমাদের কারণে দেখা গেছে এই যে এখন আপনার একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বক্তব্য দিয়েছেন, এনসিপি হলো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরা, হয়তো এই জন্যই বলা হয়ে থাকে। আমরা অনেক বিষয় নিয়ে কনসার্ন করেছি বাংলাদেশের পক্ষের মানুষের। এটা আমরা যতদিন, এখন তো আমি এটা বলে প্রমাণ করতে পারবো না, যতটুকু অ্যাকশনেবল কাজে আমরা প্রমাণ করতে পারবো তখন দেশবাসীর সামনে আরো স্পষ্ট হবে। আমরা বিস্ফোরা না, আমরা তাদের জন্য বিস্ফোরা, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো। ওই বিস্ফোরাগুলোকে আমরা একটু সাইজ করি। আমার আর কোনো প্রশ্ন নাই, আমি একটু শেষ করি। আচ্ছা, এতক্ষণ যা আপনাকে জাস্ট আমাকে যদি 30 সেকেন্ড সময় দেওয়া যাবে। জি জি, অবশ্যই অবশ্যই। মানে আমি কথাটা বলে নিব। সেটা হলো, মানে খালিদ ভাই আপনি, হ্যাঁ, আমার পুরো যতটুকু আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেছেন, আমি শুরুতে বলেছিলাম টোনের প্রবলেম আছে, সেটা আমার কারেকশন করতে হবে। আপনার কি মনে হয়েছে আমি সারাদিন গালাগালি করি? আমার তো অনেকগুলো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেছেন। জনাব পাটোয়ারি, আমি অনেস্টলি বলি, দেখেন কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত 17 বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে 2টা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে 2টা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। সেই সময় কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরাই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন?
আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই, আপনারা এমন একটা পর্যায়ে চলে এসেছি, আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো 2টা শো আপনি অনেক ব্যস্ত, তারপরে যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার 300 বার 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা, এটা কোনো কিছুতে জাস্টিফাইড না, কোনো কিছুতে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছে না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই। এটা তো সত্য না। এটা অ্যানি ভাই বক্তব্য দিয়েছিলেন, পানি সম্পদ মন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমি ওনাদের হাফ ডজন হলো মন্ত্রীর বক্তব্য দেখাইতে পারবো যারা আমার উপরে অ্যাটাক করাটা তারা জায়েজ উৎপাদন করেছেন পুরো বাংলাদেশে। আমি যে প্রাইম মিনিস্টার অফিস থেকে করা হচ্ছে না, আমি যেই প্রসঙ্গটা আসলে বলতেছিলাম সেই প্রসঙ্গটা হলো কি, এইটা আপনার কাছে প্রশ্ন না, এটা আপনার সঙ্গে একটা আলাপ যে সত্যি সত্যি একটা ছেলের মানে অনেক তো গেল বাংলাদেশে, কত মানুষ কত পরিবার কত কিছু করবে, একটা ছেলের এটা চোখ উঠায় ফেলা হয়েছে, তার এটা রক্তাক্ত হয়েছে, তারপরই আপনি বলছেন যে আপনি আর কথা বলবেন না, আপনি আর কথা বলবেন না। কিন্তু আপনি কথা না বললে কি আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, আপনি কথা না বললেও কি এই আক্রমণটা হইতো আসলে? না, আজকে তো বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, মানে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করতেছে, জগন্নাথের একজন নির্বাচিত একজন আপনার কথা বলার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই তাহলে মারামারিটা, মানে ওরাই তো এটাই তো বলতেছি যে আমার কথা বলার কারণে যদি অ্যাটাক করে বাংলাদেশে যায়। এখন আমি তো আজকে কথা বলি না, তাহলে আজকে কেন মারামারিটা হচ্ছে? না না, এর আগে বাংলাদেশে আপনার কথা বলার সাথে আমিও কিন্তু মনে করি যে রাজনীতি মাঠে বাড়তে থাকবে, ক্ষমতাসীনরা তার ক্ষমতা দেখাবে। কারণ আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম যে অনেক গালি খাইছে, কিছু তারা তো রিয়েক্ট করে নাই, এখন রিয়েক্ট কেন করে। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে আপনি চুপ করে যাবেন? আমি বলছি আমি চুপ করে দেবো ভাই, আমার তো বাঁচা থাকতে হবে। আমি কি মারা যেতে চাই নাকি? বিএনপির একজনের হাতে মানে আমাকে এসে রড দিয়ে পিটায় মারা ফেলবে? আপনি তো এর আগেও বহুবার বলছেন যে আমাকে মারলে মাইরা ফেলো, আমি এগুলি বলবোই। আজকে কি এমন হইলো যে আপনি বললেন যে আমি চুপ করে যাব? এটা ডিরেক্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে করতেছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে আপনাকে কথা না বলতে? না, প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ধরনের হলো ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট করতেছে। আপনার ডিরেক্ট তাকে হলো প্রধানমন্ত্রী একটা লোকরা এসে নিয়োগ দিল যে নিজের প্রাইম মিনিস্টার অফিসে, সেখানে ওই ব্যক্তি তো প্রতিদিন এটা বলে যাচ্ছে, এবং এটা তো ওই অফিসে বাংলাদেশের যে স্ট্রাকচারাল কাঠামো, প্রাইম মিনিস্টার অফিসে সবচেয়ে বেশি ক্ষমতা বেশি, ওই অফিসে কিভাবে কোন ফাংশন গুলো এগুলো তো আমরা জানি। তো ওই জায়গা থেকে যখন একটা ব্যক্তিকে নিয়োগ দিলে সে বারবার এটা বলে যাচ্ছে, ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়াতে আপনারা এত বেশি মনক্ষুণ্ণ হইলেন কেন? মানে এই যে কোটা আন্দোলনের প্রথম দিকে যারা ছিলেন, নূর এবং রাশেদকে অসম্মান না করে, মানে খুব খারাপ কথা না বলে আপনাদের একটু ভালো লাগে না, এটার কারণটা কি আসলে? মানে আপনার বক্তৃতা আপনি কিভাবে রাশেদের নাম নেন জানেন? আমরা হলো মানে আমরা খুব কুৎসিত কোনো কিছু দেখলে যেরকম করে মুখ মানে আমি জানি না, মানে আমি যে আপনারা অনেক কিছু শুনছি, আপনি যতবার রাশেদ নামটা বলেন ততবার, আপনি না শুধু, এর কারণটা কি? আমি না আমার বলতেও চাই না, এর কারণটা কি? আপনি আজকে নূর সাহেবের কথা বলছেন, মানে এইটা কেন হইলো? মানে ওরা কি করছে? এটা হয়েছে, তারা কোনো অপরাধ করে নাই, তারা বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়েছে। এবং এখানে কথা ছিল, ধরেন আমরা যখন আগে আলোচনা করতাম যে আমরা একসাথে সংস্কার বাস্তবায়ন করবো বাংলাদেশে, সাকিব ভাই তো সাংবিধানিক লড়াই দীর্ঘদিন ধরে, সালাম ভাই হলো হসপিটালে মারা গেল এই সাংবিধানিক লড়াই করতে করতে, এখন ওই সালাম ভাই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সাকিব ভাই প্রতিমন্ত্রী হয়েছেন। এবং আমি তো ছাত্র ফেডারেশন করছিলাম, সেখানে আমি সাংবিধানিক যে লেখাগুলা বইগুলা সবগুলাই পড়েছিলাম। আজকে কি হুট করে হইলে উনি হলো সংশোধন কমিটিতে ঢুকা যায়, সংস্কার হয় না। আপনি গত 17 বছর টকশো গুলা দেখবেন, মানুষের কথাগুলা দেখবেন, ওইখানে তো বিএনপির, আমি আর কারো নামই নিতে চাই না, কালকে তো আবার আমার মারা ফেলবে, যে ওরা কি ধরনের বক্তব্য দিয়েছে বা আর এরা কিভাবে বক্তব্য দিয়েছে, এটা তো জনগণের পক্ষে ছিল। এখন এটাতে স্পষ্ট তো বোঝা যায় যে ঠিক আছে, আপনি কালকে একটা ভালো পোস্ট পাইলেন, ওই পোস্টে গিয়ে আপনি তার পরবর্তীতে সবকিছু লড়াই সংগ্রাম ইতিহাস বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গাটা ভুলে গেলেন। ওই জায়গাটা যদি ইলেকশনে যাওয়ার জন্য আমি একটু দর্শকদের বলি, আপনি যদি ইলেকশনে যাওয়ার জন্য 25 অক্টোবরের শেষ পর্যন্ত জামায়াতকে গালাগালি করতে থাকেন, এমনকি আপনার একটি স্ট্যাটাস আমার এখনো মনে আছে, আজকে এটা দেখি নাই, সেজন্য কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কিন্তু এই আহ্বান আপনার বন্ধুদের সহকর্মী সহযোদ্ধাদের জন্য বলছিলেন, কয়টা সিটের জন্য নিজেদের বেচা দিও না বা এরকম কোনো কিছু একটা, তখন কথা হচ্ছিল এনসিপি জামাতের সঙ্গে যাবে না বিএনপির সাথে যাবে, আপনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, এবং দ্যাট ইজ আপনি দিচ্ছেন কিনা আমি আজকে দেখি নাই, কারণ হচ্ছে যে আপনার এত ওই আজকে খুঁজে দেখতে হয় না, আজকে অনেক কিছু দেখছি, এটা দেখি না, এটা স্মৃতি থেকে বললাম, কারেক্ট মি ইফ আই এম রং। আপনি যদি নাহিদ ইসলাম স্ট্যাটাসটা দিয়েছিলাম, স্ট্যাটাসটা আমি বলেছিলাম, আপনি বলেছিলেন আমি তো আমি মরিয়া প্রমাণ করিলাম, আমি যদি আজকে এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন
তাহলে সেখানে গিয়ে এখানে তো 80 জনের প্লাস 80 জন এমপি আছে, তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ওইটাই। আমার স্ট্রাগলটা ছিল এটাই। দেখেন আমি বলেছিলাম, এটা একটু আগে আপনাকে বলেছিলাম, সংস্কারের জন্য আমাদের সেই এনসিপির যদি একটা সক্ষমতা একার জায়গা থাকতো, এটা আমি ইলেকশনটা আমরা একাই করতে পারতাম। আপনি হিস্ট্রিটা ঘেটে দেখবেন, পুরো বাংলাদেশে আমি কিন্তু প্রার্থী আহ্বান করেছিলাম, আমি ওইটার নেতৃত্ব দিয়েছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম। ওই মানুষগুলো তো এখন এসে আমাকে ধরে, তাহলে আমি কেন ওই কাজটা করতে যাব? আমি যদি জানতাম আমি জামায়াতের সাথে চলে যাব বা ওই জোটে থেকে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছি এবং আমার যতটুকু সক্ষমতা ছিল। বাট আপনার কাছে পরে অফারটা বেটার ছিল, ইউ গট বেটার অফার দেন। না, আমার তো অফার বেটার হলো, যদি আমি এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন আজকে যে আমার কাছে অফারটা বেটার না, ছিল। কিন্তু আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম না, আমি মানে ভোট কেন্দ্রে গিয়ে আমি কি শুনছি আমি আপনাকে বলি। ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু শুনছি যে নাহিদ ফেল করছে, নাসির পাস করছে। আমি কথাটা শেষ করতে কথাটা শেষ করি। পরে আমি এটা শুনছি ফলালটা নাকি উল্টায় দেওয়া হয়েছে। আমি এর কোনোটাই আমার বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে আমি বলতেছি না, আমি বলতেছি এটা তো হইতেই পারতো যদি এটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়, যেটা আপনি সবসময় মিন করেন মামুনুল হক নিজেও। মামুনুল হককে আমি ইন্টারভিউ করছি, মামুনুল হক সরাসরি বলছে, আপনি আমার ইন্টারভিউটা দেখে মামুনুল হক বলছে, এবং মামুনুল হকের ফেল করা নিয়া যে আপনারা মানে অর্থাৎ আপনারা জোটের পক্ষ থেকে যে অনেক বেশি উচ্চবাচ্চা করেন না, ওইটারও উনি প্রশ্ন তুলছে একদম। আপনি দেখে আমার ইন্টারভিউ দিতে। তো আমি তো যদি এটা ইঞ্জিনিয়ার্ড হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা তো আপনাদের সবাইরই নেওয়া হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে এইটা। আমি দেখেন, কোনো ব্যক্তির ইঞ্জিনিয়ারিং শব্দটা আমি কোনো ব্যক্তির সাথে জুড়তে চাই না, আমি সামগ্রিক আলোচনাটাই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রিয় ওয়াকা সাহেব নিয়ে আসি। ওয়াকা সাহেব যারা বসাইছে সেটা তো উনি পিক এন্ড চিজ করে বসাইছে, তাই না? যেমন নাসির সাহেব ওনার পছন্দ না, নাসির সাহেব বলছে আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে, ওর কোনো বুদ্ধি শুদ্ধিই নাই, তো আপনারা কেন বসাবেন? আপনি তো শত্রু না। আমি কথাটা আবার বলেছিলাম যে এই জন্যই বলেছিলাম যে আমি বিভিন্ন দেশের যারা আর্মি পার্সন আছে অথবা বিভিন্ন দেশে যাই, তাদের সাথে তো আমাদের ইন্টারাকশন হয়, অথবা তাদের বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে। আমরা শুধু কতটুকু সৈন্য নিয়োগ দিবে এটা চিন্তা করি আমরা। আমি ওইটাতে গুরুত্ব দিতে চাইছিলাম যে আমাদের এখন ওয়ারফেয়ার যেটা, এটা চলে এসেছে ব্রেইনে, অর্থাৎ আপনি ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার চলে এসেছে এখন তো আপনি কারে যায় কিভাবে ধাক্কা দিয়ে সীমান্ত রক্ষা করবেন এটা আপনি পারবেন না কিভাবে। তো আমি ওই জায়গাটায় মানে গুরুত্ব দিতে চেয়েছিলাম, মানে নিজেদের আর্মিরে কাবু কইরা আইয়ুব খানের মতো এত বড় বীর নিজের দেশটাই দখল করে বসে রয়েছে ওরকম, মানে নিজেদের আর্মিরে আপনি মেন্টাল ওয়ারে হারা দিতে চাইছেন। মেন্টাল ওয়ার আমি তাদেরকে বলছি ওই জায়গাটা যাওয়ার জন্য। আবার তো কথাটাকে আমি বলতেছি যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার, এটাকে ইন্টেলিজেন্ট ওয়েতে এটাকে আরো বেটার করা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছোট রাষ্ট্রের সাথে পারবো না, আমাদের যে অবস্থা এখন বর্তমানে আছে, আমাদের যারা আমাদের মোটিভেটেড ডেডিকেটেড একটা প্রফেশনাল ফোর্সকে আপনি বলবেন তাদের বুদ্ধি হাঁটুর মধ্যে। বাংলাদেশে প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশের প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশে অনেক আছে। আমি আপনার এই বক্তব্যটা শুনছি জনাব পাটোয়ারি, আমি আপনার বক্তব্যটা শুনছি। আপনি বলছেন আমি আজকে একটু কারেকশন করে দিলাম, আমি কারেকশনটা আজকে আপনার এটার মাধ্যমে কারেকশনটা করে দিলাম। এটাও কারেকশন করে দিলাম। সাথে সাথে আমারও যদি কেউ টোনে আপনারা মনে হয়, যেমন সিনিয়র যারা আমাকে বললে তুমি কেমনে এটা বলে ফেলো এরকম, এটা আমি বললাম যে বললে কি হয়েছে, যে কোথাও যে চুরি হয়ে গেছে সবাই চিল্লাচ্ছে কে চুরিটা করছে, কে দুর্নীতি করছে, ওটা নাম বলেন না কেন আপনারা? তো বললে তো ভাই একটু পরে মাইর খেতে হবে। আমি বলে দিলাম না, এটা বলাটা তোমার বেয়াদবি। আমিও চিন্তা করছি ঠিক আছে, আমার কাছে মনে হয় একটু টোন পরিবর্তন, আমার কাছে মনে হয় না, টোন না জনাব পাটোয়ারি, আমি 28 বছর ধরে সাংবাদিকতা করি, শব্দ নিয়ে আমার কারবার, এটা টোন না। আপনি যেসব কথাগুলি বলেন, এই যে দেখেন আমি নিজের হাতে এটা লিখছি, আমাকে এআই দিয়ে আমি কিন্তু আপনার পুরো কথা আপনি নিতে পারতাম, কিন্তু আমি এটা নিজের হাতে লিখছি, আপনি এটা কি বলেন, আমি শব্দগুলি নিয়ে আবার পড়ছি আপনাকে না শুনে দিস ইজ নট দ্য টোন। আপনি স্পেসিফিকলি যেটা মিন করতে চান, যেটা বলতে চান, সেটাই আপনি বলছেন, এটা টোনের কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা একটু আলাপ প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে এনসিপিতে আপনার এই বলা এবং বলার একটা পিকে যাওয়াটা, এইটা কতটা মানে আপনি কতটা জনপ্রিয় হইলেন, আপনি আরো কত মানে আপনাকে লোকে ফলো করে, বা তরুণ যারা এনসিপি নেতৃবৃন্দ আছে তারাও আপনাকে আসলে খুব ফলো করতেছে কিনা, আপনাদের যারা সিনিয়র নেতা, মানে আপনার থেকে সিনিয়র নেতা তো অল্প কয়েকজনই, 2, 3 জন 4 জন, তারা আপনাকে খুব প্রশংসা করে কিনা, বাহ ভালো বলছেন নাসির ভাই, বা ভালো বলছে, আমি জানি এরা বেশিরভাগই আপনাকে ভাই বলেন, যে এইটা আপনাকে বলেন কিনা, মানে ব্যাপারটা কিরকম, মানে এনসিপিতে আপনি অনেক শাবাশি পান কিনা? অনেক ভালো না, এনসিপিতে এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং আমি পলিটিক্যাল পার্টির অংশ হিসাবে আমরা তো এই ধরনের টোনে সাধারণত এনসিপিও এন্ডোর্স করে না, এবং আমি যখন বলি তখন আমিও একটু প্রবলেমে পড়ে যাই। ইফ ইন কেস আমি যদি এনসিপির বাইরে হইতাম তাহলে দেখা গেছে তাদের প্রবলেম হইতো না, অথবা আমি যদি এনসিপির
যদি এনসিপির মতন বলতে পারতাম তাহলে ভালো হইতো। আমিও সেটা চর্চা করার চেষ্টা করব, যাতে হলো এনসিপির যে রাজনৈতিক পরিমণ্ডলের যে প্রত্যেকটা জায়গায় আছে ওইটাতে বলার জন্য। আমি কমিউনিকেশনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি আপনি এনসিপির জন্য অনেক বেশি মাইলেজ দিছেন আসলে। মানে আমরা মুখে এটা বলি বটে, আমার এই আমি মুখে এটা বলি বটে যে আজকে যেটা আজকে বিহারে যেটা হয়েছে, প্রশান্ত কিশোরের দেখেন যে উনি আমার ওয়ান কাইন্ড অফ একটু গুরু টাইপের, বেশি পড়াশোনা করি ওনাকে। প্রশান্ত কিশোর আজকে জিতছে, খুব ভালো লাগছে, সে পার্টি গঠন করছে। প্রশান্ত কিশোরের লাস্ট ইলেকশনের কমিউনিকেশন ছিল যে বিহারের শিক্ষা নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, হোল একটা আসন উনি পান নাই। ফুল কমিউনিকেশন ছিল হলো সুপার কমিউনিকেশন, উনি তো কমিউনিকেশন মাস্টার মাইন্ড ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু এইবার ইলেকশন উনি কমিউনিকেশন চেঞ্জ করছে যে বিজেপি ঠেকাও, এবং সেখানে হলো যে আসনটা এটা ছিল বিজেপির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন নীতির আসন ছিল, এবং 36 বছর নাকি তারা নাকি 26 বছর এই আসনটা তাদের ছিল। তারা বলছে এটার কলা গাছ দাঁড়াইলো তারা জিতবে, এবং মিষ্টি সবকিছু অর্ডার করে দিছে। কিন্তু আনফরচুনেটলি সেখানে উনি যখন এবার ক্যাম্পেইন দিয়েছিলেন যে বিজেপি ঠেকাও, তখন এটাতে উনি ভালো সাকসেসফুল নিয়েছেন। আমি ইলেকশনের সময় এই ধরনের কমিউনিকেশন করেছিলাম। আমি 4টা জিনিসের কমিউনিকেশন করেছিলাম: চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, দুর্নীতি। সো চাঁদাবাজিটা অলরেডি মানুষের ঘরে ঘরে প্রুফ করেছে যে তারা চাঁদাবাজি করে। এখন সন্ত্রাসের রাজত্ব চলতেছে, সামনে দখলদারিও আসবে। এরপরে তারেক রহমান যখন আরো একটু সরকারের একটু ম্যাচিউরড লেভেলে হবে, বড় বড় মেগা প্রজেক্টে দুর্নীতি করবে। আফটার দ্য ফাইনাল দ্যাট দ্য ফল অফ তারেক রহমান। এই 4টা জিনিস যখন মানে পিপল নিজেদের শরীরে লাগবে। তো আমি কিন্তু এটা 6 মান্থ অথবা আপনার আরো ইলেকশনের আগে এটা কমিউনিকেশন করে দিয়েছিলাম। ফুল মানে 11 দলীয়। কিন্তু আমার কাছে হ্যাঁ, আমি আপনার সাথে এখন আমার কাছে মনে হয় যে আপনি যেভাবে যেগুলি বলতেছেন সেটাতে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে এনসিপি আলোচনায় থাকতেছে, এনসিপি মাইলেজ পাচ্ছে, এনসিপি গুরুত্ব পাচ্ছে, মিডিয়াতে আপনাদের উপস্থিতি খুব সরব বোঝা যাচ্ছে। সুতরাং আমি আপনাকে বলবো আপনি থাইমেন না, আপনি চালায় যান। আপনার যেইটা যখন বলতে ইচ্ছা করে এটা আপনি বলেন। এই রাষ্ট্র যদি আপনাকে নিরাপত্তা না দিতে পারে, আপনাকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন যে কিভাবে নিরাপদ থেকে আপনার এই কথা চালায় যাওয়া যায়। এবং আমরাও চেষ্টা করবো যাতে আপনার বলার জন্য, আপনার যা খুশি তাই বলার জন্য, তবে আপনি যা বলবেন আমি আশা করব যে এটা তথ্য দিয়ে আপনি এটা করবোরেট করবেন। আপনার দুইটা জিনিস ডেভেলপ করতে হবে। একটা হলো তথ্য দিয়ে একটু কনস্ট্রাকটিভ, হ্যাঁ তথ্য দিয়ে কনস্ট্রাকটিভ হয়, আর একটু ডিপ্লোম্যাটিক হয়তো বলতে হবে। আমি একটু সহজ সরল তো যা সেটা বলে দিই। এটা ভাই আপনাকে বলি যে ওই সংস্কার কমিশনে ভিতরে অনেক সিনিয়র রাজনীতিবিদ যারা এখন বড় বড় মন্ত্রী, বাইরে যে মানে কনফারেন্স যখন করলো, প্রেস ব্রিফিং, তখন একভাবে বললো, তো ভিতরে একভাবে বললো। পরে আমি ভাইকে বললাম, ভাই আপনি এটা করলেন কেন? দ্রুত রাজনীতিটা শেখার চেষ্টা করো, ভিতরে যা বাইরে তা বলবা না, বাইরে যা ভিতরে তা বলবা না। তো আমি ওই সময় এটা ফলো করি। আমি অবশ্য জাস্ট বয়সে আপনার কিছুদিন বড়, এবং আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেই অধিকারের দাবিতে আমি আপনার বলতে পারি যে আপনার যদি আপনার মানে নিজস্বতাটাই হচ্ছে আপনার রাজনীতি, তো আমার শুধু অনুরোধ থাকবে হচ্ছে যে আরেকজনের সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু শুধু নিশ্চিত হয়ে নেওয়া যে এটাতে আমি স্ট্যান্ড করতে পারবো কিনা। বাকি সবকিছু আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনার দর্শকরা বা আপনার সমর্থকরা আমাকে যেভাবে বকাবকি বা গালাগালি করে, বা আপনি নিজেও আমাকে যদি কোনো খারাপ কথা কখনো কোনোভাবে বলতে চান বা করেন, সেইটা আমি হবো হচ্ছে আপনার সবচেয়ে বড় সমর্থক। আমাকেও আর কি, মানে মানুষ তো নিজের সবচেয়ে বেশি পছন্দ করে, আমাকে আর বাকিদের কথা তো আমি আমাকে যে কোনো ধরনের কারেকশন দিলে না ভাই, বাকিদের কথা তো আমি বললাম না। আমি শুধু আপনাকে একটা কথাই শুধু বলতে চাই যে সত্য সত্য সত্য, সত্যের কোনো মানে এইটার কোনো এবং আপনার পরীক্ষা করা সত্য, মানে সত্য যে আপনার জন্য এটা বিশ্বাস করা কমফোর্টেবল সেজন্য এটা সত্য, এরকম নাও হইতে পারে। আপনার বিশ্বাসের বাইরেও আসলে সত্য থাকে। হাওয়ার আপনার সাথে কথা বলা সবসময় আনন্দজনক। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, একা একা কথা বলার কারণে হয়তো আপনাকেই অনেকগুলি প্রশ্ন করতে হইলো। আমরা যদি পারতাম যে আপনার সঙ্গে যদি অনেকে বলতেছিলেন যে আপনারা যারা প্রতিপক্ষ আছেন তাদের কাউকে রাখতে পারলে নিশ্চয়ই আরো ভালো হইতো, কিন্তু আমি সেটা চাই নাই। আমার কাছে মনে হয় নাই যে, বা আপনার কাছেও এটা খুব বেশি কমফোর্টেবল হইতো না হয়তো, মানে আমরা একটা ওতর চাপানের মধ্যে এটা মানে হয়তো আপনাদের গেস্ট লিস্টে যে তালিকা পেয়েছিলাম ওইখানে দেখা গেছে যারা বিএনপি নীতি নির্ধারণী বা কিছু জানে না, তো ওনার সাথে বসে আমি কি বলবো, তো সেই জায়গাটা আমি বলেছিলাম এখন যারা কিছু জানা লোকও তো আবার পাওয়া খুব মুশকিল, সবাই তো আসে না, ফেস করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখা গেছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে তারা আসলে এখন ধরবো যে একটু আমি একদিকে গেলে দেখা গেছে তারা অন্যদিকে চলে যায়। আমাকে আজকে আপনি আসবেন দেখে আজকে আমাদের অনেক দর্শক বলছেন যে খালেদ ভাই প্লিজ ইয়াকে নিয়ে আসেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসেন। ভাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি বলবো, আরো 30টা বিশেষণ দিছি, ধরে রাখেন সালাউদ্দিন ভাই, হ্যাঁ আরো 30টা।
এই নিউ ইয়র্কে আসছে আমার ফোন, উনি তো নাই, উনার যে কি বলে, আচ্ছা যাই হোক, উনার কিছু একটা, উনিও ধরে নাই। এখন আমি আমার কথা বলে রাখি, আমার ফোন কেউ না ধরলে আমার কিন্তু মানে এটা আমি পার্সোনালি নেই ভাই, ফোন ধরে বল যে এই জন্য আসবি না, আসবো যে আমি ব্যস্ত বা আমি পারবো না, ফোন ধরে নাই, ইগনোর। এবং সেই ইগনোর করা কিন্তু বিএনপির অনেকের কাছ থেকে, আমাদের দর্শকদের মধ্যে আমি অনেকেই বুঝি যে ওনারা চাইতেছেন, বাট মানে যাই হোক, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরাও আপনার সাথে অনেকে, সালাউদ্দিনের ছেলে কিন্তু বড় বড় মেগা প্রজেক্টের দুর্নীতি শেয়ার নিচ্ছে। আমার কাছে আরেকটা হ্যাঁ অবশ্যই আরেকটা ছোট কথা আমি একটু মানে আরেকটু ছোট কথা ছোট মুখেই বলি আর কি। একটা নাম ধরে ডাকলে, মানে কারো ফার্স্ট নেম ধরে ডাকলে এটা একটু অসম্মানের মতো লাগে। আপনি পুরোপুরি সালাউদ্দিন আহমেদ বলেন, ইট সাউন্ডস গুড আর কি, যে এটা জনাব নাও বললেন আপনি, যেমন আপনারকে কিন্তু আমি জনাব পাটোয়ারি বা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো কিছু বলা আমার কানে লাগে আর কি। আমাকে একজন কারেকশন দিয়েছিল, এটা ভালো জিনিস। হ্যাঁ, আমি এখন থেকে এটা বলবো, সালাউদ্দিন সাহেব এভাবে বলবো ইনশাআল্লাহ। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ।